আম্মু তুমি কেন আমার পিছে এইভাবে লাগছো? তুই আমার কথা শুনবি না? আমার বয়স কত? 23। হ্যাঁ, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করাতে চাও? তোর আম্মু তো ঠিকই বলছে আয়ান। উফ আব্বু তুমিও? আচ্ছা আপু, তুই কি কোনো রিলেশনে আছিস নাকি? আম্মু তুমি পাগল হইছো? আমি রিলেশন করলে তুমি জানতে পারতে না? তা অবশ্য ঠিক। তাহলে চল, তোকে আজকে নিয়ে যাই, আমার পছন্দের মেয়েটাকে দেখাই নিয়ে আসি। উফ আম্মু আমার ভাল লাগতেছে না, তোমার যা ইচ্ছা তাই করো। এটা বলে আয়ান ঘর থেকে বের হয়ে চলে যায়। আম্মু আব্বু, আমি কি ঢাকা যাব না? ভর্তি করাবা না আমাকে? না আম্মু, আমরা তোমার বিয়ে দেব। এটা শোনার পর আয়রাত এর হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। কি বলতেছো এসব আব্বু? হ্যাঁ মা, আমরা তোর ভালোর জন্যই বলছি। হ্যাঁ রে আইরাত মা, আমি আর তোর বাবা সিদ্ধান্ত নিয়েছি তোকে তোর বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দেব। কিন্তু কেন তোমরা এমন করতেছো আমার সাথে? তুই চিন্তা করিস না, ওরা তোকে পড়াবে। থুর, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি পড়ালেখাও করব না, কিচ্ছু করব না। এটা বলে আয়রাত ঘরে চলে যায়। তাহলে আপা ভাই, এইটাই কথা থাকলো। আগামী সামনে শুক্রবার বিয়ের দিন থাকলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু করে নিচ্ছি। কিন্তু শালা, ও সরি বিয়াই, আয়ান তো আয়রাতকে দেখলো না। ওইটা তোর ভাবতে হবে না, তুই বিয়ের সবকিছুই শুরু কর। 7 দিন পর ঘরের দরজা খুলে বাসর ঘরে ঢুকলো আয়ান, আর অন্যদিকে আয়রাত মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আয়ান ঘরের দরজা লাগিয়ে আয়রাতের সামনে এসে দাঁড়ায়। আয়রাত কাঁচুমাচু হয়ে বসে। দেখো তুমি, সরি আপনি কে আমি চিনি না, দেখিও নাই, বিয়ে করে নিয়ে চলে আসছি শুধুমাত্র আমার আম্মু আব্বুর উপর বিশ্বাস রেখে। বাল, আমার লাইফটা নষ্ট করে দিয়ে এখন এইসব প্যান প্যান করতেছে। আয়ান খাটের উপর বসতে বসতে বলে, যাই হোক আপনার নাম কি? কি হলো বলেন, মানে কি আপনি কি বোবা নাকি, কথা বলতে পারেন না? এবার আয়রাত রেগে যে মাথা থেকে ঘুমটা টেনে ফেলে দিয়ে বলে, আইরাত আমার নাম। এবার কলেজে উঠতে চাইছিলাম, শুধুমাত্র আপনার জন্য পারলাম না। শয়তান বেটা, আমার লাইফে আপনি একজন ভিলেন, শেষ করে দিছেন আমার সব। এইসব এক নিঃশ্বাসে বলে আয়রাত। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, অন্যদিকে আয়ান এক দৃষ্টিতে আয়রাতের দিকে তাকিয়ে আছে। মনে মনে আয়ান বলতে থাকে, হায় আল্লাহ, আমি কাকে বোবা বলছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আপনি ঘুমান, আমি সোফাতে ঘুমিয়ে পড়েছি। আপনার খাটে আপনি ঘুমন, আমি সোফাতে ঘুমিয়ে পড়ছি। না আপনি ঘুমিয়ে পড়েন, আমার সোফাতে ঘুমানোর অভ্যাস আছে। মানে? আরে তেমন কিছু না, সোফাতে বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, এই আর কি। ও ওকে। এরপর আয়রাত আয়ানকে কিছু না বলে খাটের এক কোনায় গুটিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আয়ান সোফাতে এপাশ ওপাশ করে, কিন্তু কিছুতেই ঘুম আসে না। হঠাৎ করে আয়ান আয়রাতের দিকে তাকিয়ে দেখলো পিচ্ছি একটা মেয়ে, ভারী সাজ, পরনে লাল বেনারসি শাড়ি, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। এগুলো ভাবতে ভাবতে আয়ানের চোখ যায় আয়রাতের পেটের দিকে। হালকা শাড়িটা সরে গেছে, আয়রাতের বিউটি স্পটটা ফুটে উঠেছে, মানে ছোট্ট একটা গাঢ় কালো তিল, আর সেটা আয়ান গভীরভাবে দেখছে। দেখতে দেখতে কখন যে আয়ান আয়রাতের কাছে এসে বসেছে আয়ান তা নিজেও জানে না। আয়ানের হাতটা আয়রাতের পেটে রাখতেই আয়রাত নড়ে চড়ে ওঠে, আর তখনই আয়ানের ঘোরটা ভেঙে যায়। হায় আল্লাহ, এটা আমি কি করছি? সি, আমি কখনো কোনো মেয়েকে ছোঁয়া তো দূরে থাক, কোনো মেয়ের সাথে রিলেশন পর্যন্ত করি নাই, আর আজ কি না আমি একটা মেয়ের পেটে হাত দিলাম? দূর, না আমি ভুল কি করছি? মোটেও না। এই পিচ্ছি মেয়েটা তো আমার বউয়ের উপরে সব অধিকার আছে আমার। ছি ছি, নিজেকে কত খারাপ মানুষ ভাবতেছিলাম। এই পিচ্ছি মেয়েটা হলো আমার বউ? না না, এটাই হলো আমার 16 বছরের পিচ্ছি বউ। এরপর আয়ান সোফাতে গিয়ে শুয়ে পড়লো। সকাল 8টায় আয়ানের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই আয়ান বিছানার উপর চোখ পড়তেই দেখে আয়রাত নাই। এরপর আয়ান বাথরুমে পানির শব্দ শুনে বুঝতে পারলো আয়রাত বাথরুমে। কিছুক্ষণ পর আয়রাত বের হয়। আয়রাত একটা টাওয়েল পেঁচিয়ে বাথরুম থেকে বের হতেই সামনে দেখায় আয়ান। আয়ানকে দেখেই আয়রাত আবার বাথরুমে দৌড়ে চলে যায়। এটা কি হলো? এমনি আবার বাথরুমে দৌড়ে যাওয়ার কি আছে? এটা বলতে আয়ানের মনে পড়লো আয়রাত টাওয়েল পরেছিল। 10 মিনিট পর, এই আয়রাত, হ্যালো, আর চেঞ্জ করে আসো বাইরে। আর কতক্ষণ? আরে কিছু বলছো না কেন? এখন আমি কিভাবে বলবো যে আমি কাপড় না নিয়ে বাথরুমে আসছি? হায় আল্লাহ। কি হলো, কিছু বলছো না কেন? আসলে হ্যাঁ, আসলে কি? আসলে আমার কাছে কোনো কাপড় নেই। কি বেয়াদব ছেলে রে, এমন হাসির কি আছে? আরে আয়রাত দাঁড়াও, আমি তোমাকে কাপড় দিচ্ছি। এরপর আয়ান আয়রাতকে একটা লাল টকটকে একটা জর্জেটের শাড়ি দেয়। 20 মিনিট পর, কি রে আয়রাত, বের হও না কেন? আয়রাত, তুমি কি আজকে বাথরুমে থেকে যাবা? আসলে এরপর আয়ানের খুব রাগ হয়, যার কারণে আয়ান বাথরুমের দরজার সামনে যে বলে, বেরিয়ে আসো তাড়াতাড়ি, না হইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি।
আসলে আয়ান রেগে যে বাথরুমের দরজা একটা জোরে ধাক্কা দেয়, যার কারণে দরজাটা খুলে যায়। এরপর আয়ান আয়রাতকে দেখে হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ আয়রাত এখনো শাড়ি পরে নাই, শুধু পেটিকোটের ব্লাউজটা পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হায় রে খোদা! এটা বলে আয়ান আয়রাতকে ধরে টেনে ঘরে নিয়ে আসে। এরপর আয়ান আয়রাতকে শাড়ি পরিয়ে দেয়। আয়রাত ভয়ে একদম বরফের মতো জমে গেছে। আয়রাত এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আয়ান আয়রাতকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে চোখটা খুলতে বলে আয়রাত চোখ খুলে অবাক হয়ে যায়। জিজ্ঞাসাবোধক চোখ নিয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান বলে, এটা আমার কাছে সিম্পল, কারণ আমার খুব ছিল যে আমার বউ হবে তাকে আমি নিজের হাতে শাড়ি পরিয়ে দিব। এর জন্য আমি ইউটিউব থেকে দেখে দেখে শাড়ি পরানো শিখছিলাম। বাই দ্য ওয়ে, তোমার পেটটা কিন্তু অনেক নরম। এরপর আয়রাত মাথা নিচু করে নেয়। আয়রাত কিছু না বলে নিচে নেমে আসে। আরে আয়রাত মা, আয় নাস্তা করে নে। আয়ান কোথায়? জি আন্টি, ভাইয়া তো উপরেই আসছে। আয়রাতের এমন কথা শুনে আয়ানের আম্মু আব্বু কাশি দিয়ে ওঠে। আর ঠিক তখনই আয়ান নিচেই নামছিল। আয়রাতের কথা শুনে আয়ান পড়েই যাচ্ছিল। তখনই নিজেকে সামলে নিয়ে হেঁচকি মারতে শুরু করে দেয় আয়ান। আয়রাত মা, তোমার আন্টিকে আর ভাইয়া ভাইয়াটাই বা কে? আরে আন্টি, ওই যে আয়ান, উনি তো আমার ভাইয়া হয়। উনি তো আমার সিনিয়র, আর আপনি হলেন আন্টি। আপনার বর হচ্ছে আঙ্কেল। সিম্পল বিষয়। আরে আয়ান বাবা হেঁকছে উঠছে যে, আয় আয় পানি খা। আম্মু, আরে বাবা তুই বসে নাস্তা করে নে। আয়রাত তুইও বস মা। শোন আয়রাত মা, তোর আর আয়ানের বিয়ে হইছে। আয়ান তোর হাজব্যান্ড মানে বর। আর কারোর সামনে বলিস না যে ও তোর ভাই। আর আমি হচ্ছে তোর শাশুড়ি। আমাকে আয়ান যেমন আম্মু বলে ডাকে, তুইও তেমন আমাকে আম্মু বলে ডাকবি। আর উনি হচ্ছে তোর শ্বশুর আব্বু, ওনাকে সবসময় আব্বু বলে ডাকবি। আয়রাত মাথা নিচু করে বলে, ঠিক আছে আন্টি, না সরি আম্মু। আয়রাতের এমন অবস্থা দেখে সবাই হু হু করে হেসে দেয়। সকালে নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় আয়ানের কয়েকজন বন্ধু আসে। কিরে ভাই, বাসরাত কেমন কাটলো? আয়ানের বন্ধুদের এমন কথা শুনে আয়ানের আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। আরে ভাই বুঝে শুনে কথা বলবি তো, আম্মু আব্বু ছিল। কি ভাই এত প্যারারিস না, এটা তো স্বাভাবিক। কি ভাবি কেমন আছো? তোমার সাথে তো ঠিক মতো কথাই হয়নি। তো তোমার বর কেমন, আমাদেরকে একটু বলো। ওদের কথা শুনে আয়রাত একটু অস্বস্তিতে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তোমারও তো লজ্জা পেতে হবে না। আমরা একটু তোমার বরকে নিয়ে যাচ্ছি, একটু পরেই আবার দিয়ে যাব। গেলাম ভাবি, আল্লাহ হাফেজ। আয়নের বন্ধুরা আয়নকে নিয়ে ওদের ক্যাম্পাসে চলে যায়। এমন সময় রিয়া নামের একটি মেয়ে আয়নের দিকে আসতে থাকে। এসে আয়নের হাত ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আয়ান বেবি, তুমি এটা কিভাবে করতে পারলে? আমাকে এইভাবে ঠকাতে পারলে? আয়ানের রাগ হয়ে যায়, তাই রিয়াকে একটা ঝটকা মেরে দেয়। কি বিয়া, তোর প্রবলেমটা কেন? আর তুই আমাকে বেবি বলছিস কেন? আমি কি তোর বাচ্চা লাগি? আয়ানের এই কথা শুনে সবাই হেসে দেয়। এরপর আয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, চুপ, তোর পাগলামো কবে থেকে বন্ধ করবি? আমার বিয়ে হয়েছে শুনছিস তো? তো এখন তো বন্ধ কর, আর আমার পিছনে পিছনে ঘোরাও এবার বন্ধ কর। আরো অনেক ছেলে আছে, তাদের পেছনে ঘোর। ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। এরপর আয়ান এখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসায় চলে আসে। রাতে আয়রাত ব্যালকনির দোলনায় বসে আছে। আয়রাত মুগ্ধ চোখে আকাশের চাঁদ তাকে দেখছে আর ভাবছে তার জীবনের ঘটে যাওয়া কাহিনীগুলো। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় আয়রাতের ঘরটা অন্ধকার হয়ে যায়। সেদিকে খেয়াল না করে এক মনোযোগে আকাশের দিকে তাকিয়ে আছে আয়রাত। হুট করে আয়রাতের পাশে কেউ বসতেই আয়রাতের ধ্যানটা ভেঙে যায়। আর পাশে থাকা লোকটার দিকে তাকিয়ে চেহারাটা বুঝতে পারে না। তখনই আয়রাত ভয়ে কেঁপে ওঠে। আর ঠিক ওই সময় আয়ান আয়রাতকে ধরে বলে, এত ভয় পাওয়ার কি আছে ভীতু? আরে আমি তোমার বর। এরপর আয়রাত একটু স্বস্তি ফিরে পায়। আবার এক মনে আকাশের দিকে তাকায়। তখনই আয়ান আয়রাতের উদ্দেশ্য করে বলে, জানো আমি এখন কয়টা চাঁদ দেখতেছি? আয়রাত আয়ানের কথা শুনে জিজ্ঞাসার চোখে আয়ানের দিকে তাকায়। আয়ান বলে, আমি এখন 2টা চাঁদ দেখছি। আয়ানের কথা শুনে আয়রাতের আরো বেশি প্রশ্ন ওঠে। তখন আয়ান বলে, একটা আকাশের চাঁদ আর একটা আমার পাশে বসা চাঁদ। আয়ানের কথা শুনে আয়রাত মুচকি হাসি দেয়। ঠিক তখনই আয়রাত আয়ানকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আপনি এত মেয়ে থাকতে, আপনার বয়সী মেয়ে বা আপনার থেকে 1 ইয়ার 2 ইয়ার জুনিয়র মেয়ে থাকতে আমাকে কেন বিয়ে করলেন? তখন আয়ান বলে, আমি এসব কিছুই জানি না। আমার আব্বু আম্মু আমাকে যা বলেছে আমি তাই করেছি, তাদের অবাধ্য হইনি কখনো। এর জন্য আর নাও করিনি। প্রথমে একটু রাগারাগি করেছিলাম, এখন তো একটু দেখতেছি তারা যা করেছে ভালোই করেছে। একটা আসমানে পরি ধরে আনছে আমার জন্য। দেখেন, আসলে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আমি চাই আমি পড়াশোনাটা কমপ্লিট করতে। আমি আমার কলেজ লাইফটা শেষ করে একটা ভার্সিটিতে পড়তে চাই।
আমি চাই আমার নিজের পায়ে দাঁড়াতে, আর আমি এখন ওই বিয়ে নিয়ে সিরিয়াস না। আয়রাতের এমন কথা শুনে আয়ানের বুকটা একটু কেঁপে ওঠে, কারণ আয়রাত বলছে এই বিয়েটা নিয়ে আমি সিরিয়াস না। আর আয়রাতের কথা শুনে আয়ান উত্তর দেয় মৃদু একটা হাসি আর বলে, তুমি না চাও তাই হবে, কিন্তু কখনো আমাকে ঠকাও না। আমি নিজের ওয়াইফকে ভালোবাসবো বলে কোনো মেয়ের সাথে কখনো রিলেশনশিপে চাইনি, কোনো মেয়েকে টাচ পর্যন্ত করি নাই। সো আমার দিকটা ভেবেই কিন্তু সামনের দিকে তুমি আগাবা। আয়রাতের উত্তর বলে, আমি তো আপনাকে বললাম আমি এই বিয়ে নিয়ে আমি সিরিয়াস ছিলাম না, তারপরেও আমি চেষ্টা করব, মাথায় রাখার ট্রাই করব যে আমার আম্মু আব্বু আমাকে বিয়ে দিয়েছে। এরপর আয়ান কোনো কথা না বাড়িয়ে ঘর এসে সোফাতে শুয়ে পড়ে। আয়রাত বলে, কি হলো, আপনি খাটের উপর ঘুমাবেন না? না, যতদিন না তোমার লেখাপড়া শেষ হবে, যতদিন না তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছ, ততদিন আমি তোমার সাথে এক বিছানায় থাকবো না। আয়রাত আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। অন্য পাশে আয়ান নিজের ভাগ্যের উপর অভিযোগ ছুড়ে, কেন আমার ভাগ্যে এই 16 বছরের মেয়েটাই ছিল? এরপর কিছুদিনের ভিতর আয়রাত একটি কলেজে ভর্তি হয়। এমনভাবে ওদের দিন কাটতে থাকে। আর আয়ান নিজের কর্তব্য পালন করে আয়ান নিজের হাতে আয়রাতকে পড়ালেখা করায়। আয়রাতকে আর এক্সট্রা করে প্রাইভেট পড়তে হয় না, কারণ আয়ান খুব ভালো স্টুডেন্ট ছিল। আজ আয়রাতের এইচএসসি রেজাল্ট দিবে। আয়রাত অনেক মন খারাপ করে বসে আছে, কিন্তু আয়ান নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কারণ আয়ান জানে আয়রাত খুব ভালো রেজাল্ট করবে। কিছুক্ষণের ভিতর আয়রাতের রেজাল্ট পায় আয়ান। রেজাল্টটা হাতে পেয়ে আয়ান আয়রাতকে বলে, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো। এই কথা শুনে আয়রাত খুশির জন্য আয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু আয়ান আয়রাতকে ধরে না। 2 দিন পর আয়ান ব্যাগ রেডি করছে, তখন আয়রাত ঘরে এসে বলে, কোথাও যাবেন নাকি আপনি? আয়ান বলে, হ্যাঁ যাবে, তোমাকে আর কেউ জ্বালাবে না, তোমার সামনে আর কেউ থাকবে না। আয়রাত বলে, মানে? আমি আমেরিকা যাচ্ছি। আয়ানের এই কথা শুনে আয়রাতের কোনো রিয়াকশনই হয় না, যেটা দেখে আয়ান খুব কষ্ট পায়। সেদিনই আয়ান আমেরিকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। কিছুদিনের ভিতরে আয়রাত একটা ভার্সিটিতে ভর্তি হয়। এর ভেতরে আয়রাত আয়ানের সাথে কোনো যোগাযোগ করে নাই, আর আয়ানও আয়রাতকে ডিস্টার্ব করে নাই। আয়রাত আস্তে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাচ্ছে, কারণ সে এখানে থাকবে না, বাবার বাড়ি থেকে পড়ালেখা করবে। তাকে আর বারণ করেনি কেউ। আম্মু আম্মু আমার খাবারটা দাও, আমি ভার্সিটিতে যাব। হ্যাঁ বস, খাবার দিচ্ছি। এরপর আয়রাত খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। ওই আয়রাত, কেমন আছো? 2 দিন দেখছি ভার্সিটিতে আসো না। না, এমনি আসি নাই। এই ছেলেটা হচ্ছে আয়রাতের ভার্সিটির এক ইয়ার সিনিয়র ভাই। ওর নাম রিক। দেখতে অনেক সুন্দর। কলেজের প্রতিটা মেয়ের ক্রাশ। প্রতিটা মেয়ে রিকের সাথে প্রেম করার জন্য পাগল, কিন্তু রিক একটা মেয়ের জন্যই পাগল। কলেজের সবার সামনে আয়রাতকে হাঁটু গেড়ে প্রপোজ করে রিক। এমন কিছু আয়রাত কখনো আশা করে নাই। তখন আয়রাত ওর কাছ থেকে ফুলটা না নিয়ে রিককে দাঁড়াতে বলে। রিক দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই ঠাস, হ্যাঁ, আয়রাত রিককে থাপ্পড় দিয়েছে। এরপর আয়রাত আর কিছু না বলে এখান থেকে চলে যায়। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। যে রিককে পাওয়ার জন্য সকল মেয়েরা পাগল, আর তুমি সেই রিকের গায়ে হাত দিছো, এর প্রতিদান তো তোমাকে দিতেই হবে। রাতে আয়রাত শুয়ে আছে, মনের ভিতর খুব জড়তা দেখা দিচ্ছে আয়রাতের ভিতর। আসলে আমি তো এমনটা করতে চাইনি, আমিও তো রিকে পছন্দ করি, কিন্তু মাঝে এমনটা করায় আমি ওর সাথে এমন করে ফেলি। আমার রিকের সাথে কথা বলা দরকার। এটা বলে আয়রাত রিককে কল দেবে, তখনই রিক আয়রাতের কাছে কল দেয়। হ্যালো নীলপরি। আসলে রিক, আমি বুঝেছি। আমি সত্যিই সরি। ইটস ওকে আমার নীলপরি। আসলে রিক, আমিও তোমাকে লাইক করি। বুঝেছি। আচ্ছা, এখন কলটা রাখছি, তোমার সাথে কাল দেখা হবে। বাই। ওকে। কি করছিস আয়রাত তুই? এটা তোর বিয়ে হয়ে গেছে আর তোর হাজবেন্ড তোকে খুব ভালোবাসে। না, আমি এই বিয়ে মানি না। আমি কখনোই এই বিয়েটা সিরিয়াসলি নেই নাই। সো আমাকে আমার মতো থাকতে দে। হ্যাঁ, আয়রাত এতক্ষণ তার নিজের বিবেকের সাথে কথা বলছিল। পরের দিন আয়রাত ভার্সিটিতে যায়, যে রিকের সাথে অনেকক্ষণ ঘোরাফেরা করে বাইরে। আয়রাত রিকের সাথে প্রেম করছে 1 মাস হলো। আয়রাত ব্যালকনিতে বসে আকাশের দিকে আনমনে চেয়ে আছে। তখনই কারেন্ট চলে যায়, আর আয়রাতের অনুভব হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আয়রাত দাঁড়িয়ে যায় পেছনে কে সেটা দেখার জন্য, কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ ছিল না। মুহূর্তের ভিতরে আবার কারেন্ট চলে আসে, আর আয়রাতের খুব ঘুম পাচ্ছিল, তাই সে এসে শুয়ে পড়তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। রাত তখন অনেক। আয়রাত অনুভব করলো তার মুখের উপর কারো ভারী নিঃশ্বাস পড়ছে। আয়রাত আচমকাই চোখ খুলে ফেলে দেখে কেউই না। আয়রাত ভয় পেয়ে যায় আর লাইট জ্বালিয়ে সারা ঘরটা চেক করে নেয়। কিছু না দেখতে পেয়ে আয়রাত নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আজ 6 মাস হলো আয়রাত রিকের সাথে প্রেম করছে, কিন্তু এর মাঝে আয়রাতের একবারও মনে হয়নি আয়নের কথা। সেদিনের রাতের পর থেকে আয়রাতের প্রতিদিনই মনে হয়েছে তার মুখের উপর কারো ভারী নিঃশ্বাস পড়ছে, কিন্তু ফলাফল বরাবরের মতোই শূন্য পায়। আজ আয়রাতকে রিক কোথাও একটা নিয়ে আসছে,
চারপাশে জঙ্গল আর মাঝখানে একটা দোতলা বাড়ি। আয়রাত রিককে বলে, কোথায় নিয়ে আসলে আমাকে? রিক বলে, ভিতরে চলো, সব বুঝতে পারবা। আয়রাত রিকের সাথে ভেতরে যায়। রিক আয়রাতকে সুন্দর একটা ঘরের ভিতর নিয়ে যায়। আর ঘরটা দেখে ফিদা হয়ে যায়। এরপর রিক নিচে যায়। এত সুন্দর ঘর আমি জীবনেও দেখি নাই। এরপর রিক নিচে যায়। আয়রাত ঘরটা দেখতে থাকে। রিক আয়রাতের জন্য গ্লাসে করে শরবত নিয়ে আসে। আয়রাত বলে, একটা গ্লাস কেন? তোমারটা কই? রিক বলে, তুমি সারাদিন অনেক ক্লান্ত ছিলে, তোমার ভালো লাগবে, যাও। আয়রাত কিছু মনে না করে পুরো গ্লাসটা খালি করে ফেলে। কিছুক্ষণের মধ্যে আয়রাতের খুব মাথা ঘুরতে থাকে। ঠিক তখনই আয়রাতকে উদ্দেশ্য করে রিক বলতে থাকে, তুই কি মনে করছিস তোর সাথে আমি প্রেম করব, তোকে আমি ভালোবাসবো? নো নেভার। আমি তো জাস্ট তোকে ফাঁদে ফেলেছি। তুই আমাকে চর মেরেছিলি, তোর মনে আছে? আমার হাত থেকে আজ তোকে কে বাঁচাবে? আর তুই এই 6টা মাস আমার জীবনটাকে তেজপাতা করে দিয়েছিস। হাতটা ধরা বাদে আর কিছুই ধরতে দিসনি। তুই রিককে চর মারার ফলটা কি আজ বুঝবি? এরপরে রিক আয়রাতকে বিছানায় ফেলে দেয়। আয়রাতের কিছু বলার শক্তিটুকু নাই। নিজেকে বাঁচানোর জন্য খুব জোরাজোরি করতে থাকে। আর আজ নিজের উপর খুব আফসোস করতে থাকে আয়রাত। কিন্তু আয়রাত ব্যর্থ হয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। সকালে আয়রাতের ঘুম ভাঙে আর আয়রাত ঘুম থেকে উঠে নিজেকে তার ঘরে বিছানায় দেখতে পায়। আর মনে মনে বলতে থাকে, আমি এখানে কিভাবে আসলাম আর আমার সাথে কি হয়েছিল? এরপর আয়রাত রাতের ঘটনাটি মনে করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আয়রাত স্তব্ধ হয়ে যায় আর ভাবতে থাকে, তার হয়তো আর কিছুই করার নাই। সে হয়তো তার সবটুকু বিসর্জন দিয়ে দিয়েছে। এরপর ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে আসে, বিছানায় বসে গভীর চিন্তা করতে থাকে আয়রাত। কি করতে গিয়েছিল আর আমি এখানে কিভাবে আসলাম? আসলে কি আমার সাথে কোনো খারাপ কিছু করেছে রিক? কিছু বুঝতে পারছি না। এরপর আয়রাত রিকের ফোনে কল দেয়, কিন্তু রিকের ফোনটা বন্ধ দেখায়। তখনই আয়রাতের ঘরে আয়রাতের খুব কাছের একটা বান্ধবী আসে। কিরে আয়াত, কি ভাবছিস এত? না রে, তেমন কিছুই না। আমার আজ ভালো লাগছে না। আজ আমি ভার্সিটিতে যাব না। আয়াত, তুই কি পাগল হয়ে গেছিস? আজ তো শুক্রবার, আজ তো ভার্সিটি বন্ধ। আয়রাতের সাথে যে মেয়েটি কথা বলছে তার নাম হলো নিঝুম। এরপর নিঝুম বলতে থাকে, চল আজকে বাইরে কোথাও যাই, এভাবে বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আয়রাত বলে, না রে, আজকে আর বের হব না, ভালো লাগছে না। তুই যা এবার আমার বাসা থেকে, তোর সাথে পরে কথা বলে নিব। কিরে আয়াত, তুই আমাকে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছিস? গেলি তুই এখান থেকে, শাকচুন্নি পেতনি, যা। এটা বলে আয়রাত নিঝুমকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ অনেকদিন পর আয়রাতের আয়নের কথা মনে পড়ছে। কি ভাবছিস তুই আয়রাত? আয়নের কথা কেন মনে করছিস? কারণ তুই এই বিয়েতে সিরিয়াস ছিলিস না। তোর বাবা মা তোকে জোর করে বিয়ে দিয়েছিল, আর আয়ানকে তুই কখনোই ভালোবাসতে পারবি না। আই হেইট আয়ান। আমার সাথে যা হয়েছে তা আমার ভাগ্যে লেখা ছিল। আমি রিককে কখনোই ক্ষমা করব না। পরের দিন সকালে আয়রাত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে শুনে রিক এই ভার্সিটিতে আর নাই। রিক কাল এই শহর ছেড়ে চলে গেছে। এটা শোনার পর আয়রাতের মনে সন্দেহ হলো, কি থেকে কি হয়ে গেল? কেন বা রিক শহর ছাড়লো? কেন বা ভার্সিটি ছাড়লো? কি হচ্ছে কি এইসব? আয়রাত ক্লাস করে আবার বাসায় চলে আসে। এসেই ইদানিং আয়রাত বাসা থেকে খুব কম বের হয়। একদম নিজেকে ঘরের মাঝে আটকে নিয়েছে। সেদিনে রাতের পর থেকে আয়রাত আয়নার সামনে যেতে পারে না। নিজের কাছে অপরাধী মনে হয়। রাতে আয়রাত ঘুমিয়ে আছে। আয়রাতের রাতে মনে হলো সেই ভারী নিঃশ্বাস আবারও আয়রাতের মুখের উপর পড়ছে। আয়রাত চোখ খুলে দেখে কেউ নেই। আয়রাত আজ একটু সন্দেহ করলো আর উঠে বলতে থাকলো, কে? আসো সামনে, আসো, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি হলো? সামনে আসো। লুকিয়ে লুকিয়ে আমার মুখের উপর এসে কি দেখো তুমি? তাড়াতাড়ি সামনে আসো, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপর অন্ধকার থেকে একটা ছেলের কণ্ঠ আয়রাতের কানে আসে। কেমন আছো আয়রাত? আয়রাত ভয় পেয়ে বলে, কে আপনি? হয়তো তোমার কাছে কেউ। আমার কাছের কেউ মানে? এরপর ছেলেটার কিছু না বলে চুপ হয়ে যায়। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? তখন আয়রাত ঘরের আলো জ্বালিয়ে দেখে ঘরে কেউ ছিল না। এরপর আয়রাত বলে, আমি আসলেই পাগল হয়ে গেছি। আর তুই সময় থাকতে ঠিক হয়ে যা আয়রাত, না হলে তোর মাথার তার তোর সব নষ্ট হয়ে যাবে। এরপর আয়রাতের সাথে আর কখনো এমন হয়নি। সবকিছুই ঠিকঠাক চলছিল। 1 বছর পর আয়রাত, ও আয়রাত, হ্যাঁ আম্মু, বলো। তোর কথা মতো আমি আর তোর আব্বু তোর শ্বশুর বাড়ির কারোর সাথে তোর যোগাযোগ করায়নি। আয়নের সাথেও তুই কথা বলিসনি। নিচে গিয়ে দেখ, তোর শ্বশুর এসেছে তোকে নিতে। মানে কি বলছো আম্মু? তুমি পাগল হয়ে গেছো? আমি ওই বাড়িতে কখনোই যাব না। তখনই আয়রাতের ঘরে আয়রাতের শ্বশুর আসে। আয়রাত মা, কেমন আছিস? জি আঙ্কেল, সরি আব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, খুব ভালো আছি। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর আম্মু তোর জন্য ওয়েট করছে।
আয়রাত আর কিছু বলতে পারে না। এরপর আয়রাত তার শ্বশুরের সাথে চলে আসে, কিন্তু আয়রাত একদমই খুশি নয়। আয়রাত এসে তার শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে, এরপর ঘরে যায়। আয়রাত অবাক হয়ে যায়, কারণ ঘরটা আগের চেয়ে আরো বেশি সুন্দর করে গোছানো। আয়রাত ঘরটা খুব লক্ষ্য করে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ আয়রাতের কানে পানি পড়ার শব্দ আসে। আয়রাত বোঝার চেষ্টা করে কই থেকে পানি পড়ার শব্দ আসছে। তখন আয়রাত দেখে ওয়াশরুমের দরজা বন্ধ। আয়রাত মনে মনে বলতে থাকে, এই ঘরে তো কেউ আসে না, আমি ছাড়া আর কেউ নেই, আয়ান তো দেশের বাইরে। এরপর আয়রাত ওয়াশরুমের দিকে এগিয়ে যায় আর ওয়াশরুমের দরজাটা খুলতে যাবে, তখনই কেউ ওয়াশরুমের দরজাটা খুলে দেয়। আয়রাত স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখন ও মা গো, আমার কোমরটা গেল গো। আমি আর নাতি নাতনির বউ বরের মুখ দেখাতে পারবো না। আয়রাত বুঝতে পারে সে শূন্যের উপর ভাসছে। আয়রাত এতক্ষণ চোখ বন্ধ করেছিল, এখন চোখ খুলে দেখে। কেন বুঝতে চাইছো না? আমি আপনাকে কতবার বলবো, এটা আমার দ্বারা পসিবল না। আমি তোমার জন্য আমেরিকা থেকে আজ বাংলাদেশে, আর তুমি বলছো পসিবল না। আমি আপনাকে বুঝাতে পারলাম না এই 2টা বছর ধরে যে আমি আপনাকে ভালোবাসি না। আচ্ছা, আমি তো তোমাকে এখনই কিছু বলতে বলছি না, তুমি আমার কাছ থেকে টাইম নাও। এইটা বলে নিজুম ভার্সিটি থেকে চলে আসার এতক্ষণ নিজুমের সাথে কথা বলছিল অয়ন। অয়নের সাথে নিজুমের পরিচয়টা হয় সোশ্যাল মিডিয়াতে। আজ থেকে 2 বছর আগে অয়ন নিজুমের একটা ছবি দেখে তাকে ভালোবেসে ফেলেছিল। তারপর থেকে নিজুম আর অয়ন চ্যাটিং কথা বলা শুরু করে, কিন্তু নিজুমের মনে অয়নের জন্য শুধু বন্ধুত্বই আছে, ভালোবাসাটা নাই, সেটা অয়ন বুঝতেই পারে না। আর আজ নিজুমের জন্য অয়ন আমেরিকা থেকে সোজা বাংলাদেশে আসছে। আয়রাত এতক্ষণ চোখ বন্ধ করেছিল, এখন চোখ খুলে দেখে ভূত ভূত। এরপর আয়রাত ঠাস করে নিচে পড়ে যায়। ও মা গো, এবার সত্যি কোমরটা গেল গো। আপনি আপনি কখন এসেছেন? আপনি নাকি আর বাংলাদেশে আসবেন না? হ্যাঁ, তখন আয়রাতকে আয়ন ধরে রেখেছিল। আয়ন কিছু না বলে ফোনটা নিয়ে নিচে চলে যায়। এইটা কি হলো? এরপর আয়রাত কোনোভাবে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। আয়রাত নিচে এসে তার শাশুড়ি মায়ের কাছ থেকে আয়নের বিষয়টা জানতে যায়। এরপর আয়নের মা বলে, আয়ান কখনোই বাংলাদেশে ব্যাক আসতো না, আসছে শুধুমাত্র আমার বোনের ছেলের জন্য। আমার বোনের ছেলের নাম অয়ন, ও আমেরিকাতে থাকতো। আয়ানকে অয়ন বলে বাংলাদেশে এসে বিজনেস করতে খুব কষ্ট করে আয়ানকে ম্যানেজ করে বাংলাদেশে আসে অয়ন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মু, তাহলে আমি উপরে যাচ্ছি। রাতের খাবারটা খেয়ে যা। না আম্মু, ভালো লাগছে না, আপনারা খেয়ে নিন। এটা বলে আয়রাত উপরে চলে যায়। আয়রাত গানের শব্দ পেয়ে ব্যালকনিতে এসে দেখে আয়ন গিটার বাজাচ্ছে আর গান গাইছে। আয়রাত মনে মনে বলতে থাকে, আপনি যে এত সুন্দর গান পারেন আগে জানতাম না। তখনই কোনো মেয়ে মানুষের গলার কণ্ঠ শুনতে পায় আয়রাত। হ্যালো হ্যালো আয়ান, ধন্যবাদ। আমার খুব মন খারাপ ছিল, গান শুনিয়ে আমার মনটা ভালো করে দিলে। আয়ন ফোনটা কানে নিয়ে বলতে থাকে, তোমাকে শোনাবো না তো কাকে শোনাবো, তুমি তো আমার সব। এরপর আয়ন ফোনটা কেটে দেয়। ততক্ষণে আয়রাত ঘরে এসে বিছানার পর বসে আছে। আয়রাতের সমস্ত শরীর রাগে জ্বলছে। এরপর আয়ন ঘরে এসে গিটারটা রেখে সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে। আয়ন এ পর্যন্ত আয়রাতের সাথে একটু কথা বলে নাই। কিছুক্ষণ পর আয়রাত আয়নের সামনে এসে দাঁড়ায়, কিন্তু আয়ন আয়রাতের দিকে ঘুরেও তাকাচ্ছে না। তখনই আয়রাত বলে, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না, নাকি দেখেও না দেখার ভান করছেন? কি হলো, চুপ করে আছেন কেন, বলেন। আর আপনি কার সাথে ফোনে কথা বলছিলেন? আমার কথার কি উত্তর দেওয়ার প্রয়োজন বোধটুকু মনে হচ্ছে না আপনার? তখনই আয়ন বলে, আমি তোমার কে যে তোমার সাথে কথা বলবো? আর আমি কখন কি করছি না কি কার সাথে কথা বলছি সেটার কৈফিয়ত দিতে যাব কেন তোমাকে? আয়নের কথা শুনে আয়রাত স্তব্ধ হয়ে যায়। আয়ন এটা বলে ঘর থেকে বের হয়ে যায়। আয়রাত চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ে। কেন জানি আজ আয়রাতের খুব কষ্ট হচ্ছে, কান্না করতে ইচ্ছে করছে। আয়রাত এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে যায় আর ইচ্ছে মতো কান্না করে গোসল করে বের হয়ে আসে। আয়রাত ঘরে এসে দেখে আয়ন সোফাতে শুয়ে আছে। আয়রাত আয়নার সামনে যেয়ে নিজেকে দেখছে আর ভেজা চুল মুছতে থাকে। তখনই আয়নের মুখের উপর আয়রাতের চুলের পানি পড়ে। আয়ন তাকে দেখে আয়রাত গোসল করে চুল মুছছে। আয়ন আয়রাতের কাছে এসে বলে, ঘরের ভিতর তুমি একা না, আরো একজন আছে, এটাও বুঝতে হবে। সো যে কোনো কাজ করতে হলে একটু কেয়ারফুলি করবা। আয়রাতের এখন ইচ্ছে করছে মরে যেতে। আয়রাত ঘরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ছাদে চলে আসে। আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে? আর আমি কেন আয়নের কথায় কষ্ট পাচ্ছি? তাহলে আমি আয়নকে ভালোবেসে ফেলেছি? না না, এটা হতেই পারে না। আয়ন আমার থেকে দূরে সরে থাকছে, এটাই তো আমার জন্য ভালো। আয়রাত অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে আয়রাত সেন্সলেস হয়ে ছাদের উপর পড়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা নিজু, আমাকে
তুমি স্মরণ করলে যে আজকে? অয়ন, আমার বিয়ে, আপনার দাওয়াত থাকলো। কি? কবে? সামনের মাসের 4 তারিখে। মানে আজ 25 তারিখ আর 4 তারিখে তোমার বিয়ে? হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই আসবেন। অয়ন আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। সকালে ঘুম থেকে উঠে আয়ান আয়রাতকে দেখতে পায় না। আয়ান সারা বাড়ি খুঁজেও আয়রাতকে পায় না। এরপর আয়ান ছাদে যায় আয়ানকে দেখে। ও মাই গড, আইরাত! আয়ান দেখে আয়রাত ছাদের উপর পড়ে আছে। আয়ান তাড়াতাড়ি আয়রাতকে কোলে তুলে নিয়ে ঘরে আসে। আইরাত, আইরাত, চোখ খুলো। আয়রাত চোখ খুলছে না। এরপর আয়ান কিছু পানির ছিটা আয়রাতের মুখের উপর দেয়। আয়রাত নড়ে চড়ে ওঠে। আয়রাত চোখ খুলে দেখে তার পাশে আয়ান বসে আছে। আয়রাত কিছু না বলে আয়ানের পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে আসে। এরপর আয়ানও আয়রাতকে কিছু জিজ্ঞেস করে না। আয়রাত আজ সকালে কিছু না খেয়ে আয়ানকে না জানিয়ে ভার্সিটি চলে আসে। ওই আয়াত, আরুই, ওই আরুয়ে বাচ্চা, দাঁড়া বলছি। নিজুম আয়রাতকে ডাকছে আর আয়রাতের পিছু দৌড়াচ্ছে। এরপর আয়রাত নিজুমের ডাক শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। ওই এত ডাকছি তবুও শুনছিস না? কানে কি তুলা দিয়ে আসছিস? না রে, সরি রে। কি হয়েছে বল জানু। কি আর হবে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আল্লাহ, কি বলিস জানু? কংগ্রেচুলেশন, এটা তো খুশির খবর। না রে আইরু, আমি এই বিয়েতে রাজি না। কিন্তু আব্বু আমার মুখের ওপর কিছু বলতেও পারছি না। ও, তাহলে আমি কি আঙ্কেল আন্টিকে বলবো? না রে, বলিস না কিছু, যা হওয়ার হবে। 4 তারিখে বিয়ে, তুই কিন্তু চলে আসবি অবশ্যই। তুই আমার বিয়ের দিনের আগেই আসবি, কারণ বিয়েটা তেমন অনুষ্ঠান না করা হলেও 2-3 দিন অনুষ্ঠান চলবে। তুই তার আগেই চলে আসবি কিন্তু। না আসলে কিন্তু আমি বিয়ে করব না। একটু আগেই উনি বলল বিয়েতে রাজি না, আবার আমি না গেলে বিয়ে করবে না। যত সব ন্যাকা, যা সর এখান থেকে। আয়রাত ক্লাস করে এসে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আয়ানকে ঘরের কোথাও দেখতে পেল না। আয়রাত ফ্রেশ হয়ে নিচে খেতে আসে। আয়রাতকে খেতে দেয় আয়রাতের শাশুড়ি। আম্মু, অনেক মজা হয়েছে, আমি একদম তৃপ্তি করে খেলাম। ক্ষুধা পেটে সবই মজা লাগে, কারোর কথা তো শুনবি না, না খেয়ে ভার্সিটি চলে যাবে। এরপর আয়রাত ঘরে আসে। ঘরে এসে শুনতে পায় আয়ান কার সাথে যেন কথা বলছে। আজকে বিকালে? ওকে, আমি আসবো তাহলে। এরপর আয়ান ব্যালকনি থেকে এসে দেখে আয়রাত দাঁড়িয়ে আছে। আয়ান আয়রাতের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন আয়ানকে আয়রাত বলে, আজকে বিকেলে কই যাবেন? আমাকেও সাথে নিয়ে যান না, অনেকদিন ঘুরতে যাওয়া হয় না। তখনই আয়ানের মা ঘরে ঢুকে। আয়ানের মা আয়ানকে বলে, কিরে আয়ান, মেয়েটা যেতে চাচ্ছে, নিয়ে যাবি না কেন? আয়রাত মা, তুই বিকেলে রেডি হয়ে থাকবি। আয়ান যদি তোকে না নিয়ে যায় তাহলে আমি আছি। এটা শুনে আয়রাত খুব খুশি হয়ে যায়। বিকেলে আয়রাত আয়নার সামনে রেডি হচ্ছে। আয়রাত একটা লাল কালারের জর্জেট শাড়ি পরছে, চুলগুলো খোলা রাখছে আর সুন্দর করে সেজেছে। আয়ান ঘরে এসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাতের দিকে আয়ান তাকিয়ে আছে। আয়রাত কিছুটা লজ্জা পায়। তখনই আয়রাতকে আয়ান বলে, এটা কি পরেছো তুমি? কেন, শাড়ি পরছি। শাড়ি পরেছো তা তো দেখতেই পারছি, জর্জেট শাড়ি পরেছো, সব দেখা যাচ্ছে। আরো সুন্দর করে সেজাচ্ছ, আবার পেটের কাছে থেকে শাড়িটা উঠে আছে, চুলগুলো ছেড়ে দিয়েছো, যত সব ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। আস্তে পেত্তিদের মতো লাগছে, যাও তাড়াতাড়ি সব চেঞ্জ করে আসো। আই ডোন্ট লাইক ইট। তাড়াতাড়ি যেয়ে গোল একটা কুর্তি পরে আসো। আর হ্যাঁ, চুলটা বেঁধে নিবা। যাও, 5 মিনিট টাইম দিলাম তোমাকে। এরপর আয়নের ধমক শুনে এক মুহূর্ত না দাঁড়িয়ে চেঞ্জ হয়ে আসে। এইবার আয়রাত মিষ্টি কালার একটা কুর্তি পরছে, চুলগুলো হালকা বেনি করে নিয়েছে আর সামনে কাট চুলগুলো ছেড়ে দিয়েছে। হালকা মিষ্টি কালার লিপস্টিক নিয়েছে আর চোখে একটু কাজল দিয়েছে। আয়রাত রেডি হয়ে দেখে ঘরে আয়ান নাই। এরপর আয়রাত নিচে এসে দেখে আয়ান তার মায়ের সাথে কথা বলছে। তখনই আয়ান মা বলে, কিরে মা, শাড়ি পরবি, সুন্দর করে সাজবি, তা নয় এটা কি পরছিস? আয়রাত আয়ানের দিকে তাকায়। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকায় যায়। তখনই আয়ান বলে, এই মেয়েটা কি শাড়ি পরতে পারে নাকি? কুচিও করতে পারে না ঠিক মতো, সে আবার পরবে শাড়ি? তখনই আয়ানের মা বলে, আমাকে বলতি, আমি পরিয়ে দিতাম। তারপরেও আমার মাটাকে অনেক সুন্দর লাগছে, একটা মিষ্টি গোলাপের মতো লাগছে। আয়রাত এবার একটু হাসে। আয়ান এবং আয়রাত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। আয়রাত এসে গাড়িতে বসতে যাচ্ছিল, তখনই আয়ান বলে, পেছনের সিটে বসো, সামনে অন্য একজন বসবে। আয়রাত বলে, অন্য কেউ মানে? কিছুক্ষণ যাওয়ার পর একটা মেয়ে আয়ানের পাশে এসে বসে, সাথে আয়ানকে হাক করে। এটা দেখে আয়রাতের তো খুব রাগ প্লাস কষ্ট হচ্ছে। আয়রাতের ইচ্ছে করছে আয়ানকে পেছন থেকে গলা টিপে ধরতে, আর ওই মেয়েটাকে তো পুরো মেরে ফেলতে ইচ্ছে করছে। এরপর এই মেয়েটা বলে, আয়ান জান, পেছনের মেয়েটাকে জান বলতেছে।
কত শখ শাকচুন্নিটা। এরপর আয়ান বলে, ওটা আইরাত। ও তাহলে এই সেই আইরাত? আয়ান এবার আয়রাতকে বলে, আইরাত তো হলো রিয়া, আমেরিকা থেকে আসছে, আমার খালামণির মেয়ে, মানে অয়নের বোন। ও আচ্ছা, কেমন আছো আপু? ভালো। এরপর তার আর কিছু না বলে একটা সুন্দর নদীর পাশে ক্যাফেতে আসে। এরপর আয়রাত খেয়াল করে পাশে একটা মেলা হচ্ছে। আয়রাত বলে, আমি আইসক্রিম খাবো, ওই যে আইসক্রিমওয়ালা। আয়রাতের সাথে রিয়াও বলে, আয়ান আমিও আইসক্রিম খাবো। এরপর আয়ান ওদেরকে আইসক্রিম এনে দেয়। আইসক্রিম খাওয়া শেষ হলে আয়রাত মেলার দিকে দৌড় দেয়। আয়ান ও রিয়া আয়রাতের পিছু পিছু যায়। আয়রাত একটা চুড়ির দোকানের সামনে যায়, এরপর চুড়ি দেখতে থাকে। আয়রাত আয়ানকে বলে, আমার এই লাল, নীল, হলুদ, কালো, কমলা, আকাশি, সবুজ সব কালারের রেশমি চুড়ি কিনে দিন প্লিজ। পারবো না, আমি তোমার কে যে আমাকে কিনে দিতে বলছো? পারলে নিজে কিনে নাও। চুপ। আয়নের কথা শুনে আয়রাত খুব কষ্ট পায় আর এখান থেকে কান্না করতে করতে বাসায় চলে যায়। অন্যদিকে আয়ন রিয়াকে রেশমি চুড়ি কিনে দিছে, যেটা দেখে আয়রাত বেশি কষ্ট পাইছে। রাতে আয়ন বাড়িতে আসে। বাড়িতে এসে আয়ন দেখে কেউই ড্রয়িং রুমে নাই, সবাই যে যার রুমে আছে। তাই আয়ন নিজের রুমে চলে যায়। আয়ন যে দেখে আয়রাত ঘরে নাই। এরপর আয়ন তার আম্মুর কাছ থেকে জানতে পারে আয়রাত নিঝুমদের বাসায় চলে গেছে। 3 তারিখে আয়ন যায়, যে দেখে বিয়ে বাড়িতে অনেক আনন্দ হচ্ছে। অন্যদিকে, আন্টি কি হয়েছে? আপনি এরকম দুশ্চিন্তায় পড়ে আছেন কেন? কোনো কি সমস্যা? এরপর নিঝুমের মা আয়রাতকে সবকিছু খুলে বলে। এরপর আয়রাত বলে, আন্টি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর এই বিষয়টা কি অন্য কেউ জানে? না মা, বরং তারা তো কেউ তাকে দেখেইনি। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি সব কিছু নর্মালি করেন, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। মা, কিছু একটা কর, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। সন্ধ্যায় নিঝুমের হলুদ সন্ধে। সবাই অনেক সুন্দর করে সেজেছে। নিঝুম একটা হলুদ লেহেঙ্গা পরেছে আর ফুল দিয়ে সুন্দর করে সেজেছে। অন্যদিকে আয়রাত সুন্দর একটা হলুদ শাড়ি পরছে, চুলগুলো ছেড়ে দিয়েছে। আয়ান তো আয়রাতকে দেখে পুরো অবাক, কারণ আয়ান এখানে আসার পর থেকে আয়রাত আয়ানকে ইগনোর করছে, আয়ানের সাথে কথা বলছেন। আর এখন আয়রাত শাড়ি পরছে, সুন্দর করে সাজুগুজু করছে, আবার পেটের সাইড থেকে পেটটাও দেখা যাচ্ছে। ওয়াও, এটা দেখে তো আয়ান খুব রেগে যায়। সবাই নিঝুমকে হলুদ দিচ্ছে। দূর থেকে একটা ছেলে আয়রাতকে গিলে খাচ্ছে, যেটা আয়ান খুব ভালো করে বুঝতে পারছে। কিছুক্ষণ পর আয়রাত ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যেতে আয়রাতের হাতটা কে যেন টেনে নিল। আহ, চুপ। আয়রাত বুঝতে পারে এটা আয়ান। আপনি আপনি কেন এভাবে আমাকে ধরছেন? এই তুমি চাচ্ছটা কি? হ্যাঁ, বিয়ে বাড়ির সবকটা ছেলে তোমাকে গিলাখা কেটে যাচ্ছ তুমি? মানে এইভাবে শাড়ি পরার মানে কি, আর এইভাবে সাজার মানে কি? এইসবের কৈফিয়ত আমি আপনাকে দিব কেন? আপনি আমার কে যে আপনাকে আমি এসবের কৈফিয়ত দিব? আর আমাকে এইভাবে ধরেছেন কেন? ছাড়েন। আয়রাতের কথা শুনে আয়ান তো পুরাই অবাক। এরপর আয়রাত আয়ানের কাছ থেকে চলে আসে। হলুদ সন্ধ্যার অনুষ্ঠান শেষে যে যার মতো রেস্ট নিতে ঘরে চলে যায়। পরের দিন সকালে আজ নিঝুমের বিয়ে। নিঝুম নিজেও জানে না যে তার কার সাথে বিয়ে। নিঝুমকে সাজানো হয়েছে খুব সুন্দর করে। নিঝুম আজ লাল লেহেঙ্গা পরেছে। বিয়ের সাথে নিঝুমকে অনেক বেশি সুন্দর লাগছে। নিঝুম পেতনি, আয়াত, তোরে আজ অনেক সুন্দর লাগছে ময়না। তোর বর তো পুরো পাগল হয়ে যাবে রে। চুপ কর বেয়াদব। তোর বর তো অনেক সুন্দর আর অনেক হ্যান্ডসাম। ইস, আমি তোর জায়গায় থাকলে কখনোই এমন মন খারাপ করে বসে থাকতে পারতাম না। হয়েছে, চুপ কর। এরপর নিঝুমের মা আসে আর নিঝুমের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আয়রাত রেডি হতে যায়। আয়রাত ঘরে এসে দেখে আয়ন রেডি হচ্ছে। আয়নকে আজ একদম হিরো লাগছে। আয়রাত তো আয়নকে দেখে পুরোই অবাক। আয়ন খেয়াল করে আয়রাত তার দিকে হা করে তাকিয়ে আছে। তখনই আয়ন কাশি দিয়ে ওঠে আর আয়রাতের ধ্যান ভাঙে। তখনই আয়রাত বলে, আপনি তো রেডি, তাহলে বের হন। কেন? আমি রেডি হব তাই। আমার সামনে হওয়া প্রবলেম কি? আয়রাত আয়নের দিকে চোখ উঁচু করে তাকায়। তখন আয়ন ঘর থেকে বের হয়ে যায়। এরপর আয়রাত রেডি হয়ে যায়। আয়রাত আজ মিষ্টি কালার একটা লেহেঙ্গা পরেছে, চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে, সুন্দর করে সেজেছে। এরপর আয়রাত নিচে চলে আসে। এই বর এসেছে, সবাই বর আনতে নিচে চলে যায়। আয়ন বরকে দেখে একদম শক। বর আয়নের দিকে তাকিয়ে এরপর আয়ান আয়রাতকে সাইডে ডেকে এনে বলছে, এটা কি হচ্ছে আয়রাত? আয়রাত কিছু না বলে চলে যায়। এরপর আয়ান বরের পাশে এসে বসে বলে, কিরে অয়ন, এসব কি? হ্যাঁ, বর হচ্ছে অয়ন। সব কাহিনী আপনাদেরকে পরে বলছি, ততক্ষণে আপনারা গল্পে ফোকাস দিন। এরপর অয়ন বলে, কিছুই করার নেই, এটাই বাস্তব। বাসায় যে খালামণির কাছ থেকে সব জেনে নিস, এইখানে আর কিছু শুনিস না ভাই। এরপর আয়ন আর কিছু বলে না। এবার নিঝুমকে নিচে আনা হলো। নিঝুম ঘুমটা দিয়ে আছে। নিঝুম এখনো দেখে নাই যে তার কার সাথে বিয়ে হচ্ছে। এরপর বিয়েটা ভালোভাবেই হয়ে যায়।
এবার নিজমকে গাড়িতে উঠে দেয় সবাই। আয়রাত মা, তোকে যে কি বলে ধন্যবাদ দেবে বুঝতে পারছি না। আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা। না আন্টি, কি বলছেন এইসব? আসলে অয়ন নিঝুমকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু নিঝুম অয়নের প্রস্তাবে রাজি হয়নি, কারণ নিঝুম চায়নি আপনাদের কষ্ট দিতে। এখন আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। এখন শুধু আপনি আর আঙ্কেল ওদের জন্য মন ভরে দোয়া করবেন, আর আন্টি আপনি নিশ্চিন্তে থাকবেন, কারণ অয়ন নিঝুমকে অনেক ভালোবাসে। নিঝুমকে অনেক ভালো রাখবে অয়ন। মা, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আন্টি আমি এবার যাই, ওইদিকে যে আবার আমাকে তো সামলাতে হবে। হ্যাঁ মা, যা, সাবধানে যাবি। এরপর আয়রাত আর আয়ান তাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। নিজম একটা সুন্দর ঘরে বসে সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এরপর দরজা খুলে অয়ন ঘরে আসে আর নিঝুম নড়ে সরে বসে। এরপর অয়ন নিজমের সামনে এসে দাঁড়ায়। তখন নিঝুম বলতে থাকে, প্লিজ আমার কাছে আসবেন না। আমি শুধু আম্মু আব্বুর কথা শুনে এই বিয়েতে রাজি হয়েছি। আমি অন্য কাউকে ভালোবাসি, প্লিজ আমার কাছে আসবেন না। তখনই অয়ন বলে, কাকে ভালোবাসো? অয়ন নামের একটা ছেলেকে, কিন্তু আমি তাকে কখনো বলতে পারি নাই যে তাকে আমি ভালোবাসি। তখন অয়ন নিঝুমের ঘোমটাটা টান মেরে খুলে দেয়। আর নিঝুম ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। প্লিজ আব্বু আম্মুর কাছে বলবেন না, তারা খুব কষ্ট পাবে। চোখ খুলে দেখো প্লিজ। এরপর নিঝুম চোখ খুলে তো পুরো অবাক। আপনি? এটা বলে নিঝুম সেন্সলেস হয়ে যায়, যেটা দেখে অয়ন তো হাসতে হাসতে শেষ। অন্যদিকে আয়ান তার মায়ের কাছ থেকে সবটা জানতে চায়। তখন আয়ানের মা বলে, আয়রাতের কাছ থেকে শুনে নে। এরপর আয়ান অনেক রেগে যায় আর ঘরে যেয়ে দেখে আয়রাত আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে সবটা খুলে বল প্লিজ। বলছি, শুনুন তাহলে। অয়ন বাংলাদেশে আসছে একমাত্র নিঝুমের জন্য। অয়ন আজ 2টা বছর ধরে নিঝুমকে পাগলের মতো ভালোবাসে। আর নিঝুমের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে একটা ক্রাইমের কাজে জড়িত ছিল। এর কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপর আন্টি আমার কাছে সবকিছু খুলে বলার পর আমি অয়নের সাথে কথা বলি আর আম্মুর সাথে কথা বলি। তারপরে তারা সবকিছু অ্যারেঞ্জ করে আপনাকে না জানিয়ে, কারণ আমি বলেছিলাম আপনাকে যেন না বলে। এরপর আয়ান খুব রেগে যায় আর আয়রাতের হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবা, তাই না? এরপর আয়ান আয়রাতের হাত ছেড়ে দিয়ে দেওয়ালে একটা জোরে পাঞ্চ করে। আরে এটা কি করছেন আপনি? এই তুই একটা কথা বলবি না। আর আমি কাকে বাচ্চা বলতাম, কাকে আমি আমার পিচ্চি বউ বলতাম? হ্যাঁ, যে কিনা নিজের দেহ বিলিয়ে দিতে চায় তার প্রেমিকের কাছে, যার হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায়। আপনি এই চুপ, একটা কথাও না। কিছুক্ষণ পর নিজমের জ্ঞান ফিরে নিজম চোখ খুলে দেখে অয়ন তার মুখের উপর তাকিয়ে আছে। এরপর নিজম ধরপড় করে উঠে অয়নের কাছে সবটা জানতে চায়। এরপর অয়ন নিজমকে সবটা বলে। সবটা শোনার পর নিজম অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর অয়ন বলে, বাব্বা, যে মেয়ে আমার সাথে রিলেশন করতে রাজি ছিল না, সেই মেয়ে আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরেছে। ভাবা যায় এগুলা? খুব খুব ভালোবাসি আপনাকে আমি। আমিও তোমাকে অনেক ভালোবাসি নিজম। এরপর অয়ন বলে, চলো ওঠো। কেন? অজু করে নাও, একসাথে নামাজ পড়বো। এরপর অয়ন নিজম অজু করে এসে একসাথে নামাজ পড়ে নেয়। এরপর পরিণতি পায় একজোড়া ভালোবাসার। বাকিটা আপনারা বুঝে নিন। কই তোমার রিক এখন কই? যে আমি তোর পাগলের মতো ভালোবাসি সেই আমাকে তুমি বুঝলে না। আমি কোন দিক দিয়ে খারাপ? আইরাত, একটা ছেলের, একটা ভালো ছেলের, একটি সুন্দর ছেলে যে সাইডগুলো থাকা দরকার আমার মাঝে প্রতিটা সাইডই আছে। তোমার কি আমার কাছে কিছু কথা কিছুই মনে হচ্ছে না? আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বিয়ে নিয়ে সিরিয়াস ছিলাম না, এর কারণেই এমনটা হয়েছে। আর আমি সত্যি বলতে আমি নিজেও জানি না আমার সাথে ঠিক কি করছে। হ্যাঁ, ওর সাথে আমি গিয়েছিলাম, ও আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু আমার সাথে খুব খারাপ করতে চেয়েছিল। মাঝখানে আমি সেন্সলেস হয়ে যাই আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় আমার বাড়িতে আছি। আমি সত্যিই জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আপনি এসব কিভাবে জানলেন? তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? অলওয়েজ আমার নজর তোমার উপরে ছিল, বুঝছো? তুমি আমাকে তোমার হাজবেন্ড মানো আর না মানো, আমি তোমাকে আমার বউ মেনে নিয়েছি। সেদিন রিকের হাতে আমি তোমাকে নিয়ে আসছিলাম। আমার কাছে বাংলাদেশে আসাটাও সোজা, আবার বাংলাদেশের বাইরে যাওয়াটাও সোজা। তুমি বুঝবা না এইসব। সেদিন আমি ওখানে না গেলে আজকে তুমি না আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না। রিক তোমার সাথে কিছুই করতে পারেনি। এসব বলে আয়ান ঘর থেকে বের হয়ে যায়। এরপর আয়রাত অনেক কান্নাকাটি করতে থাকে এবং নিজের ভুলগুলো বুঝতে পেরে অনুশোচনা করতে থাকে। পরদিন সকালে, আম্মু, আয়ান কোথায়? কেন মা, ও ঘরে নেই? না, কাল রাতে বের হয়ে গেল আর তো আসেনি।
হয়তো বিজনেসের কিছু কাজে বাইরে ছিল। ওই তো চলে আসছে আয়ান। আয়ান বাবা, যা ফ্রেশ হয়ে খেতে আয়। এরপর আয়ান উপরে চলে যায়। আয়নের পিছু পিছু আয়রাতও যায়। নিজুম আয়নের বুকের উপর শুয়ে আছে। সকালে আলো পড়তেই নিজুমের ঘুম ভেঙে যায়। নিজুম খেয়াল করে সে অয়নের বুকের উপর শুয়ে আছে, আর অয়নকে একদম পিচ্চি বাচ্চাদের মতো দেখতে দেখা যাচ্ছে। নিজুম অয়নের কপালে একটা চুমু দিয়ে উঠে যাচ্ছিল, তখনই আরে এটা কি হচ্ছে অয়ন? কেন? আমি আমার বউকে টেনে ধরে আদর করছি। কতদিনের ইচ্ছে আমার, একটু তো সহ্য করতেই হবে তোমার আমাকে। আরে ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে, নিচে যাই। এরপর অয়ন নিজুমকে ছেড়ে দেয়। নিজুম ফ্রেশ হয়ে নিচে আসে। শুভ সকাল খালামণি। শুভ সকাল মা। অয়ন কোথায়? ওই তো আসছে খালামণি। আয়রাত আর ভাইয়া কোথায়? ওরা ঘরে আছে। তোরা খেতে বস, চলে আসবে এক্ষুনি ওরা। আয়রাত আয়নের পিছু পিছু ঘরে আসে। এসে দেখে আয়ন ওয়াশরুমে চলে গেছে। কিছুক্ষণ পর আয়ন ওয়াশরুম থেকে বের হয়। শুনুন, আরে এমন করছেন কেন আপনি? আপনি তো সবই জানেন। আমার সাথে তো রিক আর কিছু করতে পারেনি, আর আমিও তো আমার সাথে ওকে কিছু করতে দেইনি। ও শুধু আমার হাতটাই ধরেছে। এটা শোনার পর আয়ন ড্রেসিং টেবিলের উপর থেকে কাঁচের একটা ফুলদানি ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলে। আরে আপনি এটা কি করছেন? শান্ত হন। দূরে সরো, তুমি আমার কাছে আসার চেষ্টা করো। এরপর আয়ন নিচে চলে আসে। আয়রা তো আসে। নিচে এসে কেউ কোনো কথা না বলে যে যার মতো খেয়ে নেয়। খাওয়া শেষে আয়ন বলে, দূরে সরো, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। মা, আমি আইরাতকে ডিভোর্স দিতে চাই। আয়নের কথা শুনে সবার চোখ কপালের সাথে। আয়রাত তো একদম শক। কি বলছিস তুই এটা বাবা? হ্যাঁ মা, ঠিকই বলেছি। এরপর আয়রাত উপরে চলে যায়। আয়ন সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর উপরে চলে আসে, আর নিচে দেখে আয়রাত ব্যালকনিতে বসে কান্না করছে। আয়ন এসে আয়রাতের পাশে বসে। এখন ন্যাকা কান্না করে কি লাভ? 1 সপ্তাহ পর আমি রিয়াকে বিয়ে করতেছি। আয়নের কথা শুনে আয়রাত আয়নের দিকে তাকায়। এরপর আয়ন আবার বলতে থাকে, আমি নিচে সবাইকে বলে আসছি, আর বাবা তো দেশে নাই, বাবার আসতে লেট হবে। এখনই সবাই রাজি আছে এবং তোমার বান্ধবী সেও রাজি। আয়রাত আর কিছু না বলে ওখান থেকে দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় ঘন্টা 2 পর আয়রাত ওয়াশরুম থেকে বের হয়। এই 2 ঘন্টা আয়ন ঘরের থেকে বের হয়নি। আয়রাতকে ওয়াশরুম থেকে বের হতে দেখে আয়ন বলে, এতক্ষণ ওয়াশরুমে কি করছিলা? সেই কৈফিয়ত আমি তো আপনাকে দিব না, আর আপনি তো আমাকে ডিভোর্স দিচ্ছেন। সো আমার বিষয় না ভাবলেও চলবে। আয়রাত উপরে উপরে খুব স্ট্রং দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আয়রাত শেষ হয়ে যাচ্ছে। এরপর আয়ন কোনো একটা কাজে বাসা থেকে বের হয়ে যায়। রাতে আয়ন বাসায় ফিরে, আর সারাদিন আয়রাত ঘর থেকে বের হয়নি। অনেক কান্নাকাটি করছে আয়রাত। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। আয়ন ঘরে ঢুকে দেখে আয়রাত ঘরে নেই। এরপর আয়ন ওয়াশরুম আর ব্যালকনি চেক করে ছাদে চলে যায়। ছাদে যে আয়ন দেখে আয়রাত এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। পরে আয়ন এসে আয়রাতের পাশে বসে আর বলতে থাকে, আইরাত, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু আমার এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো তোমার ছিল না। আর কিছুদিন পর আমি তোমাকে একদম মুক্ত করে দেবো, আর আমি অন্য কাউকে তোমার জায়গায় আনবো। আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও। হ্যাঁ, তুমি বাচ্চা, এখনো তুমি বাচ্চা, তোমার মাথায় তেমন বুদ্ধি নেই, আমি যতটুকু বুঝেছি। আয়নের এমন কথা শুনে আয়রাত আয়নের দিকে চোখ উল্টে তাকায়। আমি আসলে বলতে চেয়েছিলাম, তুমি এখনো সে আগের মতো পিচ্ছি আছো। যত তুমি ভার্সিটিতে পড়ো, আমি চাই তুমি বুঝো কে তোমাকে ভালোবাসে, কে তোমাকে চায়, কে তোমাকে ইউজ করবে, আর কে তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে। এটা তুমি বোঝো, বুঝতে চেষ্টা করো। এসব বলে আয়ন আয়রাতকে ঘরে যেতে বলে। আয়রাত এক মুহূর্ত দেরি না করে ঘরে এসে সোফাতে যে শুয়ে পড়ে। আয়ন আয়রাতকে বলে, ওখানে কেন তুমি? ঘরটাও আপনার, বাড়িটাও আপনার, আর বিছানাটাও আপনার। আর আমি শুকনো একটা পাতা, যা কয়েকদিন পর ঝেড়ে ফেলে দিবেন। এটা বলে আয়রাত চোখ বন্ধ করে যায়। আয়ন আর কিছু না বলে শুয়ে পড়ে। সকালে সূর্যের আলোতে আয়রাতের ঘুম ভেঙে যায়। আয়রাত উঠে থাকে, আয়ন বিছানার উপর শুয়ে আছে। আয়রাত আস্তে আস্তে উঠে আয়নের সামনে এসে বসে আর মনে মনে বলতে থাকে, আপনাকে একদম বাচ্চা মনে হচ্ছে, আর আপনি নিজেই আমাকে বাচ্চা বলেন, পিচ্চি বলেন। আপনি তো নিজেই একটা পিচ্চি। কত সুন্দর! আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবাসি আয়ান। আয়রাতের চোখের পানি আয়নের মুখের উপর পড়ে। আয়ন কিছুটা নড়ে চড়ে উঠে। আয়রাত আয়নকে নড়তে দেখে ওয়াশরুমে চলে যায়। তখনই আয়ন উঠে পড়ে আর বলে, আমি জানি তুমি আমাকে দেখছিলে আর কান্না করতেছিলা। 2 দিন পর ঘর বাড়ি সাজানো হচ্ছিল। আয়রাত শোনো, তুমি চলো আমার সাথে শপিং এ। আমরা সবাই যাচ্ছি, তুমি আমাকে পছন্দ করে দিবা সবকিছু। আয়রাত মনে মনে বলতে থাকে, আমার সংসারে আগুন লাগিয়ে এখন আমাকে নিয়ে যাচ্ছে শপিং করাতে, আমার পছন্দ মতো কিনতে। তারা তোকে দেখাচ্ছি মজা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব তোর আমি। কি হলো, যাবে না? হ্যাঁ যাবো তো।
এরপর সবাই মিলে শপিং করতে চলে যায়। এখানে আর আয়রাত তেমন কিছু করতে পারে না, কারণ সবসময় আয়ান আয়রাতের পিছনে পিছনে ছিল, যেন আয়রাত কোনো অঘটন না ঘটায়। রিয়া সবকিছু আয়রাতের পছন্দ মতো কিনে অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করা হয়েছে আজ। সবকিছু আয়রাতের পছন্দের, আয়রাত তো বাধ্য হয়ে সবকিছু পছন্দ করে। আজকে আয়নের গায়ে হলুদ, সবাই আয়ন আর রিয়াকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আয়রাত এসে দুজনকে হলুদ লাগিয়ে দেয় আর আয়নকে বলে, কাল তো বিয়ে, ডিভোর্সটা আজকে দিয়ে দিয়েন। এটা বলে আয়রাত চলে আসে। হুট করে কারেন্টটা চলে যায়। তখনই আয়রাত অনুভব করে তার পেটে গলায় কেউ যেন স্পর্শ করছে আর মুখে কে যেন তার মুখ লাগিয়ে চলে গেল। আর সাথে সাথে কারেন্ট চলে আসলো। আয়রাত খেয়াল করলো তার পেটে হলুদ লেগে আছে। আর আয়নার সামনে যে দেখে আয়রাতের মুখেও হলুদ লেগে আছে। আয়রাত এসব দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আয়ন উপরে চলে আসে। এসে দেখে আয়রাত আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ও ওয়াও, এখনই শুরু হয়ে গেছে আপনার নাটক। মানে? এই যে এখনো ডিভোর্স দিতে পারলাম না, আর কে এসে তোমাকে হলুদ লাগিয়ে দিয়ে চলে গেল, তাও আবার দেখছি পেটে মুখে গলায়। আপনি আমাকে ডিভোর্স না দিয়ে অন্যজনের সাথে হলুদ নিয়ে নিলেন, আর আমার তো বাদ দিন এসব। চুপ, একটা কথা বলবা না? চুপ থাকবো কেন? আজকেও কি আপনি আমার সাথে এক ঘরে ঘুমাবেন? হ্যাঁ তো, এটা তো আমারই ঘর। আপনি এখনো কেন বুঝছেন না? আমার আপনার জন্য বুকের ভেতর অনেক ব্যথা করতেছে। আমি যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে একটা বার বুঝুন, এমনটা কইরেন না আমার সাথে। আমি না হয় ভুল করেছি, আমাকে একটা বার সুযোগ দিন। এরপর আয়ান ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আর আয়রাত সব ঘটে যাওয়া ঘটনা ভাবতে ভাবতে নীরবে অনেক কান্নাকাটি করে। এরপর আয়রাতের চোখে ঘুম চলে আসে। পরের দিন সকালে আয়রাতের ঘুম ভেঙে যায়। আয়রাত দেখে সোফার পাশে টেবিলের উপর একটা কাগজের উপর একটা চিরকুট, সেটাতে লেখা ছিল, তোমাকে মুক্ত করে দিলাম। আয়রাত বুঝতে পেরে যায় নিচে একটা ডিভোর্স পেপার। এরপর আয়ান ঘরে ঢুকে, এসব কি? কেন বুঝতে পারছো না? আয়রাত কিছু না বলে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আয়রাত বলে, করবো না সাইন, যা খুশি তাই করেন। এরপর আয়ান আয়রাতকে জোর করে ধরে নিয়ে এসে সাইনটা করিয়ে নেয়। এরপর আয়রাতের সামনে আলমারির ভিতর কাগজটা রেখে দেয়। আয়রাত কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। আজ আয়ান আর রিয়ার বিয়ে। নিচে সবকিছু গোছগাছ করা হচ্ছে। রিয়া সাজুগুজু করছে, সাথে আয়ানও রেডি করছে। অন্যদিকে আয়রাত ছাদে বসে আছে। কিছুক্ষণ পর আয়রাতের পাশে অয়ন বসে। খান বলে, এমনটা হতে দিচ্ছ কেন ভাবি? কেমনটা? এই যে তুমি আয়ানকে বলছো না যে তুমি আয়ানকে ভালোবাসো, আর অন্যদিকে আয়ান চাচ্ছে তুমি ওইদিকে ওকে নিজের মুখে বলো, ওকে নিজের করে দাবি করো, নিজের হাজবেন্ড হিসাবে মেনে নাও। এখন আর কিছুই করার নাই অয়ন, বাদ দাও এসব। আয়ান ঘরে এসে দেখে নিজম রেডি হচ্ছে। মাশাআল্লাহ, আমার বউকে আজ পরীর মতো লাগছে। আয়ান নিজমকে জড়িয়ে ধরে বলে, এত রেডি হতে লাগবে না, এমনি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান চলছে। রিয়ার আয়ান পাশাপাশি বসে আছে, আর সেটা দূর থেকে দেখছে আয়রাত আর সহ্য করতে না পেরে উপরে দৌড়ে চলে যায়। উপরে যে আয়রাত আয়নার সামনে দাঁড়ায়, তখনই, কি ভাবছিস এত আয়রাত? তুই তো নিজেও জানিস যে তুই আয়নকে ভালোবেসে ফেলেছিস, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তারপরও কেন ওকে বলছিস না কথাটা? এখনো টাইম আছে, যা গিয়ে বল। এইটা এখন আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আয়নের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর নিচে রিয়া আর আয়নের বিয়ে হচ্ছে। এখনো সম্ভব। আয়রাত, তুই যা। এবার আয়রাত মনে মনে বলতে থাকে, এইটা আমি কখনোই হতে দেব না। আয়ানকে আমি ভালোবাসি। আয়ন শুধু আমার হাজবেন্ড। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর আমার জায়গায় অন্য কাউকে নিবে এটা আমি সহ্য করতে পারবো না। এরপর আয়রাত দৌড়ে নিচে যায়। আয়রাত আয়নের সামনে যে আয়নের কলারটা চেপে ধরে আর বলতে থাকে, আপনি এটা কিভাবে পারছেন? আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে কিভাবে পারছেন অন্য একটি মেয়েকে বিয়ে করতে? এটা প্লিজ করবেন না। আমি আপনাকে ভালোবাসি। কি বললে? আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে খুব ভালোবাসি আয়রাত। আয়নের কথা শুনে আয়রাত মাথা উঁচু করে তাকায়। তাহলে এইসব কি? আর এই ডিভোর্স পেপার? তখন সবাই বলতে থাকে, এই বর এসেছে। এসব শুনে আয়রাতের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। বর এসেছে মানে? হ্যাঁ, বর এসেছে, রিয়াপুর বর এসেছে। রিয়া আপু? হ্যাঁ আয়রাত। বর এসে রিয়ার পাশে বসে। তখনই রিয়া বলতে থাকে, সরি আয়রাত, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আসলে আয়ান এইসব করতে বলেছিল আমাদেরকে। আমরা সবাই প্ল্যানিংয়ে জড়িয়েছিলাম। তুমি আর কষ্ট পেও না। তুমি তো এখন নিজের মুখে স্বীকার করে নিয়েছো যে তুমি আয়ানকে ভালোবাসো।
এরপর আয়রাত সবটা বুঝতে পারে। নিজুম আয়রাতকে ধরে নিয়ে যায়, বউ সাজিয়ে আনে। এসব কি হচ্ছে নিঝুম? আরে আজকে তোর বিয়ে? বিয়ে মানে? হ্যাঁ, আয়নের সাথে বিয়ে। সব তো প্ল্যান ছিল, বুঝলি ব্যাপারটা? এরপর রিয়ার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আয়ান এবং আয়রাতের বিয়েটা হয়। রিয়াকে বিদায় দিয়ে এসে সবাই ঘরে চলে আসে, আর আয়রাতকে নিজম ধরে নিয়ে যেয়ে তাদের ঘরে নিয়ে যায়। আর ঘরটা দেখে তো আয়রাত পুরোই অবাক, কারণ ঘরটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। এসব কি নিঝুম? তখনই করেছে অয়ন আর অয়নের বন্ধুরা মিলে, যখন তোকে আমি সাজাচ্ছিলাম। বুঝলাম সব। তোরা সবাই পচা। যা। আরে কান্না করিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। এরপর নিজম আয়রাতকে রেখে চলে যায়। ঘরে আয়ান ঢোকে। আয়রাত আয়ানকে দেখে মুখ ঘুরে অন্যদিকে ঘুরে থাকে, আর আয়নের পাশ কাটিয়ে সোফাতে গিয়ে বসে। তখনই আয়ান এসে আয়রাতকে কোলে তুলে নিয়ে যে খাটে বসে আর বলে, এত সুন্দর করে খাটটা সাজানো হয়েছে কি সোফায় গিয়ে ঘুমানোর জন্য? আপনি আমার সাথে কথা বলবেন না। কেন আয়রাত এমন করে না? তুমি কিন্তু অনেক ভুল করেছো, আর যার হাজার মাসুল আমি পেয়েছি। এরপর আয়ানের কথা শুনে আয়রাত আয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। আচ্ছা কান্না করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে পাগলি। তুমি কি জানো রিকের সাথে যখন তুমি সম্পর্কে ছিলে তখন রাতে আমি তোমার কাছে যেতাম আর দেখতাম তোর মুখটা, ভাবতাম পিচ্ছি মেয়েটা বড় হয়ে গেছে, আরো কত বড় ভুলটাই না করতে বসেছি। হ্যাঁ, আমি বুঝতে পারতাম আমার মুখের উপর কারো নিঃশ্বাস পড়ছে, কিন্তু চোখ খুলে কাউকে দেখতে পেতাম না। তাহলে ওটা আপনি ছিলেন? আর একদিন তো আপনি আমার সাথে কথা বললেন, আমি কেন আপনার ভয়েস বুঝতে পারলাম না? আর কাল হলুদ কি আপনিই লাগিয়েছিলেন? বুঝবা কিভাবে? তুমি কি আমাকে ভালোবাসতে নাকি? আর হ্যাঁ, হলুদ আমি লাগিয়েছিলাম। তুমি ভুল হয়ে গেছে আমার, কিন্তু ওই ডিভোর্স পেপার। এরপর আয়ান উঠে যে আলমারি থেকে সে কাগজটা নিয়ে আসে, পরে আয়রাতের কাছে যায় আর বলে, পড়ো। এরপর আয়রাত কাগজটা খুলে দেখে অবাক, কাগজে লেখা ছিল, তুমি শুধু আমার আয়রাত, তোমার উপর কারোর হস্তক্ষেপ আমি সহ্য করতে পারবো না। তোমার আমি ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি শুধু আমার কাছ থেকে তুমি কখনোই ডিভোর্স চাবা না, আর পাবাও না। এই শর্তে তুমি রাজি থাকলে সাইন করে দাও। এরপর আয়ান আয়রাতের সামনে সে অনেক রঙের রেশমি চুড়ি এনে দেয়। এইগুলো তো সেই মেলার, তাই না? হ্যাঁ। কিন্তু এইগুলো কখন কিনলেন? সেই দিনই কেনা বউ। আমার বউ চাইছে আর আমি কিভাবে না করি বলো? এত ভালোবাসি তোমারে আমি। বাব্বা, আপনি থেকে তুমি। চলো ওঠো। কেন? কই যাবেন? অজু করে এসো, একসাথে নামাজ পড়ি। ওকে। এরপর দুজনে মিলে নামাজ পড়ে নেয়। এরপর আয়রাতকে আয়ান ওই রেশমি চুড়িগুলো পরিয়ে দেয়। বউ, তুমি কি এখনো ছোট? না, অনেক বড় হয়ে গেছি আমি। তাহলে? না, আমার সেই 16 বছরের পিচ্চি বউটা অনেক বড় হয়ে গেছে। কই দেখি তো, এদিকে আসো তো। এরপর আয়রাতকে আয়ান কপালে একটা চুমু দেয়। আর বলে আর কষ্ট দিও না আমারে প্লিজ। আর কখনোই আমি এমন করব না বর, প্রমিস। খুব ভালোবাসি আয়রাত, আমার 16 বছরের পিচ্চি বউ। আমিও খুব ভালোবাসি আপনাকে। এরপর আয়ান আয়রাতকে অনেক ভালোবাসা দেয়। পূর্ণতা পায় তাদের ভালোবাসার। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা সারা জীবন অনেক ভালো থাকতে পারে, একজোড়া মিষ্টি পাখি হয়ে থাকুক তারা।